This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধ্যা সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, নন্দীগ্রামে আগামীকাল সেবাশ্রয়ের উদ্বোধন রয়েছে। আর তার আগেই রাজনীতির পারদ সরগরম সেখানে। তার কারণ সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকরা আক্রান্ত হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। আক্রমণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, যে অভিযোগ পাওয়া যাচ্ছে নন্দীগ্রাম থেকে, সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আক্রান্ত হয়েছেন, ঠিক কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত, কি প্রতিক্রিয়া বিজেপি শিবির থেকে মিলছে? দেখো, মূল যে অভিযোগটা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রামচকে 21 নম্বর বুথে, সেখানে মূলত সেবাশ্রয়ের গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় মানুষজনকে যাতে সেবাশ্রয় ক্যাম্পে তারা আসেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে, সেই জন্য আহ্বান জানানোর জন্য এই ধরনের ফ্লেক্স গুলো বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছিল। আর মূলত যেটা অভিযোগ, এলাকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা এই গ্রামে প্রত্যন্ত গ্রামে যখন তৃণমূলের কর্মী সমর্থকরা ফ্লেক্স লাগাচ্ছিল, সেই ফ্লেক্স লাগাতে তাদেরকে বাধা দেওয়া হয়। কার্যত এলাকায় ফ্লেক্স ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর মূলত এই যে বিষয় থেকেই শুরু হয় বচসা এবং হাতাহাতি। শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়, মারধর করে একাধিক তৃণমূল কর্মী তারা আহত হয়েছেন বলে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ। যদিও পুরো বিষয়টা অস্বীকার করেছে বিজেপি। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। সুস্বাস্থ্যের লক্ষ্যে এই বোর্ডটা লাগানো হয়েছে। এখানে কোনো পার্টির কোনো নেই, সাধারণ মানুষের জন্য এই সেবার এটা করেছে, কোনো কথা নেই। আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা, আমাকে কানগুড়িও মারা প্রচুর লেগেছে এবং মাথায়ও মারে এবং ঠেলাঠেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকেছিল, আমাকে হয়তো আজকে প্রাণেই মেরে দিত। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত সামন্ত, প্রদীপ থাকা এবং টোটন জানা, ওদেরকে বলে তোমরা বোর্ড খুলে নাও, করে আমার বোর্ডটা তোমরা খুলবে বলে বলার সঙ্গে সঙ্গে বোর্ডটা ভেঙে দিল এবং এদেরকেও এরা মিলিতভাবে মারধর করে। কানের ভয়ে লোকের বাড়িতে লুকিয়েছিল, পরে অন্য লোক নিয়ে এসে আমাকে উদ্ধার করে। দেখুন, আমি জানি না যে এই 26-এ খেলার মাঠের নাম সিঙ্গুর কিনা। 11 পরিবর্তনের নির্বাচন, একটা হটস্পট যদি নন্দীগ্রাম হয়ে থাকে, নিঃসন্দেহে আরেকটা সিঙ্গুর। গতবার আমরা দেখলাম 21-এর নির্বাচনে আবার হটস্পট হলো নন্দীগ্রাম, 26-এর নির্বাচনে কি সিঙ্গুর? কারণ 26-এর নির্বাচনের প্রাককালে আগামী রবিবার 18 তারিখ সিঙ্গুরে ওই মাঠেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বিজেপির তরফ থেকে প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হচ্ছে। প্রস্তুতি স্বরূপ আজকে কৃষকদের দুয়ারে পৌঁছে গেছিলেন সুকান্ত মজুমদার। আজকে সকাল সকাল পৌঁছে যান তিনি এবং তিনি দাবি করেন যে যদি এখানে বিজেপি ক্ষমতায় আসে তাহলে টাটা আসবে, শিল্প হবে সিঙ্গুরেই এবং এখান থেকে শিল্পের সূচনা হবে। দেখুন, গোটা রাজ্যে যদি শিল্প নিয়ে চর্চা করতে হয় তাহলে অবশ্যই রাজনীতির বিষয়টা চলে এলে সেখানে সিঙ্গুরের নাম সবার আগে উঠে আসে। সেই সিঙ্গুরের মানুষ কি চাইছেন, সেই সিঙ্গুরের মানুষের পালস কি নরেন্দ্র মোদী বুঝতে পারছেন? তিনি কি কোনো বার্তা দেবেন রবিবার? কারণ যখন সিঙ্গুর থেকে টাটারা চলে যান তখন চলে গেছিলেন তারা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদী। প্রদীপ তোমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তাকে শিডিউলটা জানাও, প্রধানমন্ত্রী কখন আসছেন, কখন কি রয়েছে তার শিডিউল, কখন ওই মাঠে তিনি বক্তব্য রাখবেন? প্রদীপ, শুনতে পাচ্ছ না? প্রদীপের সঙ্গে আমরা যোগাযোগ করব। নরেন্দ্র মোদী 18 তারিখ মানে রবিবার তিনি সিঙ্গুরে সভা করবেন। সভা থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রদীপ্তর কাছে আরো একবার যাবো। প্রদীপ্ত, একটু শিডিউলটা জানাও, সূচিটা একটু জানাও, প্রধানমন্ত্রী কখন আসছেন, কখন ওই মাঠে যাবেন, কখন বক্তব্য রাখার সময়। দেখো, 17 জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী তিনি দুপুরে 1টা নাগাদ মালদার হেলিপ্যাডে নামবেন এবং তারপর বন্দে ভারত স্লিপারে ফ্ল্যাগ অফ করবেন মালদা রেল স্টেশনে, যেটা 1:15 থেকে 1:45 অব্দি তার কর্মসূচি রয়েছে। এরপর তিনি সড়ক পথে চলে যাবেন শাহাপুর আর যে জায়গা রয়েছে বাইপাস লাগোয়া, যেখানে প্রধানমন্ত্রী প্রথমে যে কর্মসূচিটি করবেন সরকারি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন এবং যার জন্য নির্ধারিত সময় শুভজিৎ 1:45 থেকে 2:15। তারপর তিনি সেখান থেকে
চলে যাবেন রাজনৈতিক সভামঞ্চে 2:25 নাগাদ তার পৌঁছানোর কথা রয়েছে এবং 2:30 থেকে 3:15 পর্যন্ত রাজনৈতিক সভামঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী। তার বেশিরভাগ সময়টাতেই তিনি বক্তৃতা করবেন। এরপর 3:25 নাগাদ তিনি মালদা হেলিপ্যাড থেকে বিহারের পূর্ণিয়ায় চলে যাবেন। পরের দিন অর্থাৎ 8ই জানুয়ারি যে সভা নিয়ে চর্চা চলছে সেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীর যে সূচি রয়েছে এখনো পর্যন্ত নির্ধারিত, তাতে দুপুর 2:10 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন এবং 2:15 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে তিনি সিঙ্গুরে যাওয়ার জন্য হেলিকপ্টারে চাপবেন এবং 2:35 সিঙ্গুর হেলিপ্যাডে নামবেন এবং 2:35 নামার পর সড়ক পথে 2:45 সভাস্থলে পৌঁছাবেন। প্রথমে তিনি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন, যেটা শেষ হবে 3:15 নাগাদ, এবং রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সভা রয়েছে সেটা 3:30 থেকে 4:15 অর্থাৎ 4:15 পর্যন্ত চলবে এবং 4:20 নাগাদ প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভামঞ্চে ছাড়বেন এবং 4:30 তিনি সিঙ্গুর হেলিপ্যাড থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। 4:50 কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর বিমান, 4:55 কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। তেমনটাই এখনো ধন্যবাদ পর্যন্ত প্রদীপ্ত। খেলা কতটা ফাটাফাটি হয় সেটা অবশ্যই দেখার অপেক্ষা, সময়ের অপেক্ষা। কিন্তু তাল ঠুকলেন সুকান্ত মজুমদার সিঙ্গুরে দাঁড়িয়ে, যে সিঙ্গুরের কথা এতক্ষণ হচ্ছিল। 26-এর ভোটে খেলা ঘোরাতে বিজেপির অন্যতম হাতিয়ার এই সিঙ্গুর। 11 সালে পরিবর্তনের রাজনীতির মানচিত্রে 2 মাইলস্টোন। প্রথমে সিঙ্গুর, পরে নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী 1 নয় 5, 6 সভায় সভায় ঘুরে ঘুরে নন্দীগ্রামের জয়ের মার্জিনটা মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। আর এবার বিজেপির নজরে সিঙ্গুর। 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী আসছেন এই সিঙ্গুরে। তার আগে সেই সভার আমন্ত্রণ জানাতে আজ সিঙ্গুরে কৃষকদের দুয়ারে সুকান্ত মজুমদার। ভালো আছেন সবাই? 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সকলের কাছে অনুরোধ, সবাই যেন মোদিকে দেখতে যান, তৈরি হোক। আবার উনি শিল্প ওনার হাত ধরে আসবেন। শিল্প ছাড়া চাকরি হবে কোথায়? চাকরি তো হবে না, সবাই টোটো চালাচ্ছে। আর কজন চপ ভাজবে, কজন ঘুগনি বানিয়ে বিক্রি করবে। উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূল সেনাপতি। আজ বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে প্রায় 2 ঘন্টা কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে আমার খুব ভালো লাগে বললেন রঞ্জিত মল্লিক। রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। মানিকপাড়া থেকে জামবনি, ঝাড়গ্রামে লোধা শবরদের মাঝে বিরোধী দলনেতা পিঠে খেলেন সকলের সঙ্গে। আর লোধা শবরদের গ্রামে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে সরানোর ডাক শুভেন্দু অধিকারী। আদিবাসীদের ঠকিয়েছে তৃণমূল, বললেন শুভেন্দু অধিকারী। 10 সালে বলেছিলাম সিপিএম কে সরান, মমতাকে আনুন। আজকে বলতে এসেছি তারা, বললেন শুভেন্দু অধিকারী। 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের ঝুলিতে 46% ভোট। আমি 10 সালে এসে বলেছিলাম সিপিএম কে সরান, মমতাকে আনুন, সব করবে। আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান, জঙ্গলমহল বাঁচান। 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের ঝুলিতে 46% ভোট আর বিজেপির 39%, ব্যবধান 42 লক্ষ। শুভেন্দু অধিকারী রোজ বলেন 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লাফতে। সেই পথে হেঁটেই এবার নজরে আদিবাসী ভোট। রাজ্যে আদিবাসী ভোট 5% মতো, অন্তত 84 আসনে ফ্যাক্টর ওই আদিবাসী ভোট। বাংলায় 16টি বিধানসভা ভোট আদিবাসী সংরক্ষিত। 2021 সালের বিধানসভা ভোটে 16 এসটি আসনের 9টি তৃণমূলের দখলে, 7টি পেয়েছে বিজেপি। ভোট শতাংশে আদিবাসী ভোটের 45% তৃণমূলের দখলে আর বিজেপির ঝুলিতে 44%-এর বেশি। তাহলে আদিবাসী ভোট ঝুলিতে টানতে পারলেই খেলা অনেকটাই ঘুরে যাবে। অধিকারী আজকে ভোট বলে লোধা শবরদের অনুষ্ঠানে যাচ্ছেন, আবার শুভেন্দু অধিকারী যে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে কি চোখে দেখেন সে তো আমরা ঐতিহাসিক ওনার সংলাপ তো মনে আছে। আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি নেই কেন?
মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? জঙ্গলের মানুষকে কি আশ্বাস দিয়েছেন? জঙ্গলের মানুষ মানুষ করুন। 20টা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী মোহন মাঝি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাঁই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গলমহলে পদ্ম ফোটান, সবাই মিলে তাড়ান। কি নজরে দেখে বীরবা হাঁসদা, জঙ্গল কন্যা, আদিবাসী, আমাদের গর্বের একজন ঘরের মেয়ে, তাকে বলেছিল বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা এরা আমার জুতার নিচে থাকে। এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আমি 2010 সাল থেকে এখানে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন, এ অনেক কিছু করবে। এই ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে এরা আমিও জানতাম না। এরকম ইলেকশন কমিশনের বাড়ি বাড়ি চক্রান্ত, ইডির হচ্ছে তল্লাশি চক্রান্ত, আর বিজেপি নেতাদের লোক দেখানো নাটক সারা বছর দেখতে পাওয়া যাবে। কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সে ভালো গমগুলো পাচার করছেন, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কালীপদ বাবু কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না।